রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওত পেতে আছে ফ্যাসিবাদী শক্তি, বললেন তারেক রহমান। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দেওয়ার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান বিএনপির। ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসা। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 18 নির্বাচনের রাতে ব্যালট বাক্স ভরার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি। মামুনের জবানবন্দি, ক্রস ফায়ারের নির্দেশনা আসতো প্রধানমন্ত্রীর দফতর থেকে। গাজীপুর জেলায় একটি বাড়িয়ে সংসদীয় আসন 6টি করার সুপারিশ কারিগরি কমিটির। কমেছে বাগেরহাটে সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় নির্বাচন কমিশনের অনুমোদন। কালই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। সংস্কার বাস্তবায়নে আইনি ভিত্তির দাবি জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের। সংসদে আস্থা বিএনপির। এবং 2 ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ নাহিদ ইসলামের। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহতের ডাক। আগামী সংসদে জয় জয়কার হবে এনসিপির। ফ্যাসিবাদী শক্তি রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওত পেতে আছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিতে পারে। জনগণকে দুর্বল করে রেখে সংস্কার টেকসই হবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। আশুলিয়ায় নৃশংস হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনো গণতন্ত্রের মুক্তি মেলেনি। নৃশংস হত্যাযজ্ঞের প্রতীকী প্রতিবাদ। 1 বছর আগে ঠিক যেখানে ভ্যানের ওপর স্তূপ করে রাখা 6টি মরদেহ পুড়িয়ে দেওয়া হয়, সেখানে প্রতিবাদ সভা বিএনপির। বুধবার আশুলিয়ার শ্রীনগরে প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি, যেখানে উঠে আসে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের আর্তনাদ, হাহাকার। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গণহত্যার বিচার দাবি করেন তারা। বলেন, দ্রুত নির্বাচন দিলে পূরণ হবে জনগণের আকাঙ্ক্ষা। এভাবে পুড়িয়ে জীবন্ত অবস্থায় মেরেছে, এভাবে শেখ হাসিনার বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ নেই। তাদের এই আপত্তি, তাদের দুঃখ থাকার কারণ ইচ্ছা, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে গণতন্ত্র বাংলাদেশের নির্মাণ আমাদের পক্ষে সত্যি সম্ভব। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনো গণতন্ত্রের মুক্তি মেলেনি। ফ্যাসিবাদ যেন আর সুযোগ না পায়, তাই রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসা। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেন, রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওত পেতে আছে পতিত ফ্যাসিবাদী শক্তি। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন।
এখনও যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। 2018 নির্বাচনে রাতে ব্যালট বাক্স 50 ভাগ ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। আদালতে দেয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। জবানবন্দিতে মামুন আরও বলেছেন, রাজনৈতিক ভিন্নমত, সরকারের হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের গুম করে নির্যাতন, আয়নাঘরে আটকে রাখা, ক্রসফায়ারে হত্যার নির্দেশনা আসত সাবেক প্রধানমন্ত্রীর দফতর থেকে। আফজাল হোসেনের রিপোর্ট। আওয়ামী লীগের আমলে 3টি জাতীয় নির্বাচন হয়। নানা অনিয়মের কারণে 3টি নির্বাচনই দেশে বিদেশে বিতর্কিত। 2014 সালে একতরফা নির্বাচন, 2018 সালের নির্বাচনকে বলা হয় রাতের ভোট, আর সবশেষ 2024-এর নির্বাচন খেতাব পায় ডামি নির্বাচনের। 5 আগস্টের পর এই নির্বাচনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এছাড়া অনিয়ম তদন্তে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ভোটে জালিয়াতির মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। আদালতে দেয়া জবানবন্দিতে রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা স্বীকার করেছেন নুরুল হুদা। তার নেতৃত্বাধীন কমিশনের অধীনে 2018 সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়। এবার সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের জবানবন্দিতেও উঠে এসেছে 2018-এর 30 নভেম্বরের নির্বাচনে অনিয়মের চাঞ্চল্যকর তথ্য। গেল মার্চে সিএমএম আদালতে দেয়া জবানবন্দিতে মামুন বলেছেন, ওই সময়ে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। রাতেই প্রায় 50% ব্যালট বাক্সে ভরে রাখতে তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন বলে তিনি শুনেছেন। এরপরই মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে রাতে ব্যালট বাক্সে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়, যা রাজনৈতিক নেতাদের সহায়তায় বাস্তবায়ন করে মাঠ প্রশাসন। 14 এপ্রিল 2020 সাল থেকে 29 সেপ্টেম্বর 2022 সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন। মামুন তার জবানবন্দিতে বলেছেন, রাজনৈতিক ভিন্নমত, সরকারের হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের গুম করে নির্যাতন, আয়নাঘরে আটকে রাখা, ক্রসফায়ারে হত্যা র্যাবের কালচারে পরিণত হয়। সাবেক আইজিপি বলেন, সিরিয়াস নির্দেশনাগুলো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসত বলে তিনি শুনেছেন, আর কিছু নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী। আদালতে দেয়া জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, ব্যারিস্টার আরমান টিএফআই সেলে বন্দী আছেন তা র্যাবের ডিজি থাকা অবস্থায় জানতেন তিনি। বেনজির আহমেদ দায়িত্ব হস্তান্তরের সময় আরমান টিএফআই সেলে বন্দী আছেন বলে তাকে জানানো হয়েছিল। গুমের শিকার ব্যারিস্টার আরমান দীর্ঘ 8 বছর পর সরকার পতনের পরদিন 6 আগস্ট মধ্যরাতে আয়নাঘর থেকে মুক্ত হন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুর জেলায় একটি বাড়িয়ে সংসদীয় আসন 6টি করার সুপারিশ দিয়েছে ইসির কারিগরি কমিটি। ভোটার সংখ্যা বিবেচনায় আসন কমেছে বাগেরহাটে। এরই মধ্যে সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে এ নিয়ে নির্বাচন ভবনে বিস্তারিত জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সারা দেশের সংসদীয় আসনগুলোর সীমানা নির্ধারণে নির্বাচন কমিশন গত 16 জুলাই 9 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। ওই কমিটি পঞ্চগড়, সিরাজগঞ্জ, ঢাকা, গাজীপুর, সিলেট সহ বিভিন্ন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে 39টি আসনে ছোট বড় সংশোধনের প্রস্তাব দিয়েছে। কমিশনের সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। 4,20,000-এর উপরের যেই আসনগুলো বা জেলাগুলো, সেগুলোতে যদি একটা আসন আমরা বাড়াই, শুধুমাত্র গাজীপুর জেলায় এই অ্যাভারেজের উপরে থাকে, আর বাকিগুলো অ্যাভারেজের নিচে চলে আসে। অ্যাভারেজের নিচে যে কয়টা আছে, শুধুমাত্র দেখা গেছে যে বাগেরহাট এর এইটা যদি আমরা একটা কমাই, তাহলে মোটামুটিভাবে অ্যাভারেজের কাছাকাছি থাকে। পরে নির্বাচন কমিশন এসব প্রস্তাব বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। তবে আগামী 10 আগস্ট পর্যন্ত এই খসড়ার বিরুদ্ধে আবেদনের সুযোগ থাকছে। 10 আগস্ট পর্যন্ত কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কোনো কি বলে যে সংযোজন বিয়োজন আপত্তি থাকতে পারে। আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের 300 আসন
ফাইনাল করা। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে বসেন এনসিপির নেতারা। প্রবাসী ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তারা। নির্বাচন কমিশন যেন প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর অনলাইন ব্রিফিং করেন, যে অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে তারা আপডেট জানান যে প্রবাসীদের যে ভোটাধিকার সেটা নিশ্চিত করার জন্য তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন, প্রবাসীরা এক্ষেত্রে কি কাজ করতে পারে এবং কখন কোন প্রোগ্রেসটা হচ্ছে সেটা যেন তারা সাথে সাথে জানতে পারে। আমরা এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। নির্বাচনে ডিপ ফেক নিউজ বা এআই কন্টেন্ট যাতে বিরূপ প্রভাব ফেলতে না পারে সে লক্ষ্যে কমিশন কাজ করছে বলে জানান তারা। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ৩৬ জুলাইয়ের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র না দিলে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র নিজেরাই ঘোষণা করবে এনসিপি। ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের বিরতিতে এনসিপির পক্ষ থেকে এ আলটিমেটাম দেন আখতার হোসেন। আর জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি দেওয়ার দাবি জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের। এদিকে সংস্কার বাস্তবায়নে সংশয় দূর করার পরামর্শ দিয়েছে বিএনপি। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ জানান, বৃহস্পতিবারের মধ্যেই গ্রহণযোগ্য একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের 22তম দিনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংলাপ শুরু হয়। এদিন সংসদে নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক নিয়োগ ছাড়াও রাষ্ট্রপতির ক্ষমতা ও নির্বাচন প্রক্রিয়া সহ অমীমাংসিত 7টি বিষয়ে শেষ মুহূর্তে সংলাপ করে কমিশন। সভার শুরুতে সরাসরি নারী প্রতিনিধি নির্বাচনে একমত হয় দলগুলো, তবে আসন সংখ্যা বৃদ্ধি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আছে ভিন্ন মত। তবে এটা রাজনৈতিক দলগুলোর খুবই একটা অনিশ্চিত একটা প্রস্তাবনা। সভার বিরতিতে এনসিপির পক্ষ থেকে ৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের আলটিমেটাম দেন আখতার হোসেন। এ সময় 2 বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধিতা করেন তিনি। তাড়াহুড়ো না করে আলোচনার সময় বাড়িয়ে সনদের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার দাবি নুরুল হক নূরের। আমরা একটা অকার্যকর, অপূর্ণাঙ্গ, মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদ আমরা চাই না। ৩৬ জুলাইয়ের মধ্যেই সরকারকে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হলে এইখানে জাতীয় ঐক্যমত্য তৈরি হবে না এবং মেজর স্টেক হোল্ডার হিসেবে আমরাও এটাতে স্বাক্ষর করব না। এই সনদের বাস্তবায়নের জন্য এইখানের ইনপুটের জন্য আরো অন্তত 3 থেকে 5 দিন সময় বর্ধিত করা প্রয়োজন। সনদ বাস্তবায়নে শুধু অঙ্গীকার নয়, আইনি ভিত্তি দেওয়ার জোর দাবি জানায় জামায়াত, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো, অথবা আমরা রিকমেন্ড করলাম, অঙ্গীকার করলাম। কি অঙ্গীকার করলাম? কার কাছে অঙ্গীকার করলাম? তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার উপায় আছে বলে মন্তব্য করেন আইনজীবী শিশির মনির। জনগণের ইচ্ছার অভিপ্রায় যখন 5ই আগস্ট ঘটেছে, এর মাধ্যমেই আগের সরকারের পরিবর্তন হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো অপিনিয়নের ভিত্তিতে সরকার পরিবর্তন হয় নাই। সরকার পরিবর্তন হয়েছে অভিপ্রায়ের ভিত্তিতে। এই অভিপ্রায়টাই হলো সুপ্রিম ল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নির্বাচিত সংসদেই ভরসা বিএনপির। জনগণকে ধোঁকা দিয়ে উন্মুক্ত আলোচনা উপেক্ষা করার সাহস কোনো রাজনৈতিক দল করবে না বলে মত দলটির। একটা ন্যাশনাল কনসেনসাস এখানে হচ্ছে, এতগুলো রাজনৈতিক দল এতদিন পর্যন্ত উন্মুক্ত আলোচনা করছে, হুইচ ইজ ভেরি ট্রান্সপারেন্ট, এবং আমি অনেকটা মনে করি যে ওপেন কোর্ট ট্রায়ালের মতো আপনাদের কাছে রিলে হচ্ছে, সবকিছু ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে বা ব্রডকাস্ট হচ্ছে। তো সেই জায়গায় জাতি দেখছে কারা কি হচ্ছে, কারদের কি পজিশন। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি বলেন, বৃহস্পতিবারের মধ্যে আলোচনা শেষ করে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। আগামীকালের মধ্যেই অবহিত করতে পারব। আজকের যে বিষয়গুলো আছে তার মধ্যে কিছু যেটি আমরা সকলেই লক্ষ্য করেছি যে বেশ কিছু বিষয়ে আলোচনা আসলে শেষ হয়েছে। এগুলো এখনো পর্যন্ত 20টি মৌলিক বিষয়ের মধ্যে 14টিতে ঐক্যমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সরকারে থাকা 2জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি। নরসিংদীতে এনসিপির জুলাই পদযাত্রায় চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহতের ডাক দেন নাহিদ। বলেন, আগামী সংসদে জয় জয়কার হবে এনসিপির। যারা দিল্লিতে পালিয়ে গেছে তাদের বাংলাদেশে এনে বিচারের দাবি তোলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার বিকেলে নরসিংদীতে পদযাত্রা ও পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
নরসিংদীর স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। বিকেলে নরসিংদী সদরের জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতাকর্মীরা। পদযাত্রা শেষে নগরীর পৌরসভা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন তারা। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি জানান, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা দিল্লিতে পালিয়ে গেছে তাদের বিচার হবে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ তাদেরকে দিল্লি থেকে এনে বাংলাদেশে বিচার করবে, ইনশাআল্লাহ তাদের বিচার হবে বাংলাদেশে। আমরা বাংলাদেশে সংস্কার চাই। সকল দল এক পথে চলছে, কিন্তু পিছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে। আমরা বলি এখনো সময় আছে, সংস্কারের পক্ষে আসুন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বিপ্লব পরবর্তী সময়ে অনেক কাজে বাধা এসেছে। নানা ষড়যন্ত্রের মাধ্যমে এনসিপিকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ছাত্র উপদেষ্টাদের নিয়ে ষড়যন্ত্র করছে একটি মহল। দুইজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। আমাদের এই দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়, কিন্তু তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। তাদেরকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্রকে আপনারা রুখে দিবেন। দেশ গড়তে অন্য দলের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। জানান, শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, নরসিংদী। নাটোরের বড়াই গ্রামে চাঁদাবাজির মামলায় ওয়ার্ড জামায়াতের আমির সহ 4 জনকে কারাগারে পাঠানো হয়েছে। বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার সন্ধ্যায় আহমেদপুর বাজার থেকে জোয়ারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের আমির রুহুল আমিন ও তার 2 ভাই আজিমউদ্দিন ও হায়দার আলী এবং বাবা মুজিবুর রহমানকে আটক করে যৌথ বাহিনী। কেবল টিভি সেবাদাতাদের সংগঠন কোয়াবের 2025-27 মেয়াদে দায়িত্ব নিয়েছেন সংগঠনটির সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল। সবার সহযোগিতায় কেবল টিভির শিল্পকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন কোয়াবের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। শহর থেকে প্রত্যন্ত গ্রামে মানুষের তথ্য কিংবা বিনোদনের খোরাক মেটাচ্ছে কেবল টিভি। নিরবিচ্ছিন্নভাবে গ্রাহক সেবার কাজটি করে যাচ্ছেন প্রায় 5000 কেবল অপারেটর। সম্প্রতি কেবল অপারেটরদের 2025-27 মেয়াদে নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন 33 জন। বুধবার সেখান থেকেই সংগঠনের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবিএম সাইফুল হোসেন সোহেল। সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। দায়িত্ব নিয়েই কেবল অপারেটরদের স্বার্থ রক্ষায় পাইরেসির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান তুলে ধরেন কোঅপ সভাপতি। যে সকল প্রতিষ্ঠান অবলীলায় দোর্দণ্ড প্রতাপে বিজ্ঞাপন প্রচার করে এই চ্যানেলগুলোকে পাইরেসি করছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যে আপনারা আপনাদের এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করেন, অন্যথায় আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। এ সময় কেবল টিভি শিল্পকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান কোঅপের সাধারণ সম্পাদক। আমরা অবশ্যই দায়বদ্ধ, আপনাদের যে কোনো সমস্যা সেটা টেকনাফে হোক, তেতুলিয়াতে হোক, যেখানেই হোক, আমরা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। পরে নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।